স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার। অভিবাসন প্রত্যাবাসন কর্মসূচি PRM এর মাধ্যমে স্বেচ্ছায় ফিরে যেতে হবে নিজ দেশে। শুক্রবার থেকে শুরু হয়েছে এই কর্মসূচি, যা চলবে আগামী ডিসেম্বর পর্যন্ত। মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসী প্রত্যাবাসনের কর্মসূচি, যাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। অভিবাসীদের দেশে ফিরে যেতে হবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে। দেশটির অভিবাসন বিভাগ বলছে, নথিপত্রহীন বিদেশিরা যারা আত্মসমর্পণ করবে, বিনা বিচারেই তারা ফিরতে পারবে দেশে। তবে গুনতে হবে ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত পর্যন্ত জরিমানা। ১৮ বছরের চাইতে কম বয়সীদের রাখা হয়েছে এই জরিমানার বাইরে। কিন্তু যারা ইতিমধ্যে অবৈধ অভিবাসনে অভিযুক্ত, তারা এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। দেশে ফিরতে ইচ্ছুক এমন অবৈধ অভিবাসীকে ফ্লাইট টিকিট, পাসপোর্ট কিংবা দূতাবাসের ইস্যু করা ট্রাভেল পারমিট সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে দেশটি। অভিবাসন প্রত্যাবাসন এই কর্মসূচিকে সফল করতে বাংলাদেশ, ইন্দোনেশিয়া সহ অন্যান্য দূতাবাসের সহায়তা চেয়েছে দেশটি। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। মালয়েশিয়ায় প্রবাসী স্কিম ও বৈধ পথে রেমিটেন্স প্রেরণ বিষয়ক একটি প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। অগ্রণী রেমিটেন্স হাউস ও বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত হয় সভাটি। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। তিনি বলেন, দীর্ঘমেয়াদে এই স্কিমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি সহ উপকৃত হবে দেশ। পাশাপাশি স্কিমটিতে বিনিয়োগকারীদের অর্থের যথাযথ ব্যবহার সহ নির্দিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনেরও নিশ্চয়তা দেন তিনি। প্রচারণা সভাটির সভাপতিত্ব করেন অগ্রণী রেমিটেন্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ। এছাড়াও অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যবস্থাপক মঞ্জুর মোর্শেদ ও ম্যানেজার ফাইন্যান্স মোস্তাফিজুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন হাইকমিশনের কাউন্সিলর সৈয়দ শরীফুল সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী। এ সময় বক্তারা বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে ব্যাংকিং পদ্ধতিকে আরও সহজ করার অনুরোধ জানান। কাতারের রেস্টুরেন্ট ব্যবসায় অন্যদের সঙ্গে পাল্লা দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সম্ভাবনাময় এই খাতে বিনিয়োগ বাড়াচ্ছেন তারা। এতে করে যেমন সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান, তেমনি দেশের রেমিটেন্স প্রবাহ বাড়াতেও ব্যাপক ভূমিকা রাখছেন। সহকর্মী আবু হানিফ রানার প্রতিবেদনে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সফলতার সাথে রেস্তোরাঁ ব্যবসা করছেন বাংলাদেশিরা। এরই ধারাবাহিকতায় দেশটির বাণিজ্যিক এলাকা নাজমায় উদ্বোধন করা হলো রোজ বাংলা রেস্টুরেন্ট। বাংলাদেশি চার উদ্যোক্তা হারুনুর রশিদ, মাসুদ রানা, মোহাম্মদ কাউসার এবং ফাহিম ইসলামের প্রয়াসে দেশীয় রকমারি খাবার নিয়ে সাজানো হয়েছে রেস্টুরেন্টটি। উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিরাও। বাঙালি অধ্যুষিত নাজমা চেয়ারম্যান হোটেলের পাশে হোটেলটি অবস্থিত। ৪০ জন লোকের দিকে লক্ষ্য রেখে যদি একটু সহযোগিতা করে, সবাই যদি এখানে আসে বা খাবার নেয় এবং অন্যান্য হোটেলের তুলনায়, মানসম্মত হোটেলের তুলনায় আমি ভালো খাবার পরিবেশন করার চেষ্টা করব। উদ্যোক্তারা জানান, খাবার পরিবেশনের পাশাপাশি বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখতে চায় প্রতিষ্ঠানটি। পাশাপাশি প্রবাসীদের জন্য মিলবে নানা রকম সুবিধাও। আমাদের বিশাল বড় একটা হল আছে, পার্টি সেন্টার আছে। যদি কেউ কোনো ইফতার পার্টির জন্য কোনো আয়োজন করে, ইনশাল্লাহ বিশেষভাবে আমি এটাকে ছাড় দিব রমজানকে সামনে রেখে। আর যদি কেউ কোনো ফ্যামিলি পার্টি করতে চায়, তাহলে তাদের জন্য সুব্যবস্থা আছে। স্বাস্থ্যসম্মত পরিবেশে প্রবাসীদের দেশীয় খাবারের স্বাদ দিতে কাজ করবে প্রতিষ্ঠানটি। আমরা এখানে বাংলাদেশি সকল ধরনের খাবারের গুণগত মান বজায় রেখে পরিবেশন করি এবং আমাদের কাছে আপনারা এখানে আরাবিয়ান খাবার, চাইনিজ খাবার আর অন্যান্য খাবারগুলো এখানে পাবেন। রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, এখানে কাসকি মাছ, এখানে সকল ধরনের সুস্বাদু খাবার আছে এবং আমাদের এখানে পার্সেলের ব্যবস্থা আছে। বর্তমানে দেশটিতে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন ৩ লাখেরও বেশি বাংলাদেশি। অনিক রহমান, যমুনা নিউজ। বাহরাইনের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসীদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন। মঙ্গলবার রাজধানী মানামার একটি রেস্তোরাঁয় আয়োজিত হয় অনুষ্ঠানটি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ কায়েস আবু। যৌথ পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক সম্রাট নজরুল ইসলাম ও লিমন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক
আমিনুল হক জিল্লু। সংগঠনের পক্ষ থেকে এ সময় তাকে দেয়া হয় সংবর্ধনা ও সম্মাননা স্মারক। অনুষ্ঠানটিতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনের বাংলাদেশ সমাজের সভাপতি মঞ্জুর আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার ঐক্য পরিষদের সভাপতি সৈয়দ সুরমান, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, আব্দুস সাত্তার, অনুকূল দেবনাথ সহ আরও অনেকে। তাই আমরা সবাই ঢাকা জালালাবাদের নেতৃত্বে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সকল জালালাবাদের নেতৃবৃন্দ সংগঠন আমরা একসাথে কাজ করব। সবসময় বহির্বিশ্বে সবার সাথে এবং ঢাকার সাথে এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সাথে সর্বদা কাঁধ মিলিয়ে কাজ করে যাবে, এটা আমাদের প্রতিজ্ঞা। প্রবাসে বাংলাদেশের পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পরেই, সঙ্গেই থাকুন। স্বাগত, দেখছেন প্রবাসে বাংলাদেশ। জার্মানি জুড়ে চলছে দুদিনের গণপরিবহন ধর্মঘট। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, চাকুরিজীবী ও সর্বস্তরের সাধারণ মানুষ। দিনভর চলেনি কোনো বাস, ট্রাম ও সাবওয়ে ট্রেন। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি সামিরা সেতু। জার্মানিতে আবারও ধর্মঘট ডেকেছে গণপরিবহন সংস্থাগুলো। টানা 48 ঘন্টার এই ধর্মঘটের কারণে বিপাকে পড়েন সাধারণ মানুষ ও দেশটিতে বসবাসরত প্রবাসীরা। আসলে এটা আমাদের জন্য খুবই কষ্টকর একটা সিচুয়েশন হয়ে গিয়েছে। যেমন লাস্ট যে স্ট্রাইকগুলো ছিল সেগুলো তো আমাদেরকে বেশ দুর্ভোগের শিকার হতে হয়েছে। যেমন বিভিন্ন জায়গায় আমাদের উবান চলছে না, এসবান চলছে না এবং আমাদের দীর্ঘপথ হেঁটে যেতে হচ্ছে এবং আমাদের ক্লাস টাইমিং এবং কাজের টাইমিংয়ের সাথে আমরা কোপ আপ করতে পারছি না। হ্যাঁ, আমি টুরিঙ্গেনে পড়াশোনা করি, তো আমার ব্যক্তিগত কাজে বার্লিনে আসা, তো এসে দেখি এখানে স্ট্রাইক, তো তার কারণে এখানে দেখলাম মানুষজন খুবই দুর্ভোগের শিকার হচ্ছে। তার পাশাপাশি প্রবাসী বাইরা যারা কাজ করে তারাও দেখি কাজে যেতে পারছে না। কর্মঘণ্টা কমানোর পাশাপাশি বেতন বাড়ানো সহ 4 দফা দাবিতে ধর্মঘটের ডাক দেয় গণপরিবহন কর্মীরা। খুব বাজে পরিস্থিতিতে কাজ করছি, কাজের মধ্যে বিরতি খুবই কম, কখনো কখনো গাড়ি চালাতে গিয়ে সব বিগড়ে যায়, বেতনও কম দিচ্ছে, আমাদের দাবি মানতেই হবে। এদিকে কর্মীদের দাবি অন্যায্য বলছে রাজধানী বার্লিনের পরিবহন কর্তৃপক্ষ বিভিজি ও দেশটির পরিবহন মন্ত্রণালয়। জনগণকে এভাবে বিপাকে ফেলার কোনো অধিকার কর্মীদের নেই বলেও জানায় সংস্থাটির কর্মকর্তারা। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের লেখাপড়ার সুযোগ নিয়ে রাজধানীতে আয়োজিত হলো ইউএস এডুকেশন ফেয়ার। এডুকেশন ইউএসএ প্ল্যাটফর্মের মাধ্যমে মেলার আয়োজন করে মার্কিন দূতাবাস। সেখানে অংশ নেয় দেশটির 5টি বিশ্ববিদ্যালয়। রাজধানীর ইএমকে সেন্টারে বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত চলে এই মেলা। দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ নেথান ফ্লুক মিনি ফেয়ারে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের স্বাগত জানান। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রের 5টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন এই এডুকেশন ফেয়ারে। সেখানে আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সাথে ভর্তিতে প্রয়োজনীয় কার্যক্রম এবং নানা সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন। We're going to offer interviews to as many prospective students as we can. So you may be familiar, last year we did do some Super Fridays. We hope to do some in this year as well. So students should look out for those opportunities to get their student visa interviews. এই আমাদের অনেক আমেরিকান স্পেসেস ঢাকা এর বাইরে, কিভাবে ভালো স্টুডেন্টস ঢাকা এর বাইরে থেকে এডুকেশন ইউএসএ সম্পর্কে শিখতে পারেন। দেশের টাকা থাকুক দেশেই লক্ষ্য সামনে রেখে এগিয়ে যাওয়া জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড হুর পদার্পণ করল 4 বছরে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যমুনা ফিউচার পার্কের আউটলেটে ছিল বর্ণিল আয়োজন। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। বিশ্বমানের পোশাক তৈরির প্রত্যয় নিয়ে 2020 সালে যাত্রা করে ফ্যাশন ব্র্যান্ড হুর। বাহারি রঙের কালেকশন আর নিত্য নতুন ডিজাইনের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই জয় করে নেয় ফ্যাশন সচেতনদের হৃদয়। কমফোর্টেবল যেসব জামা কাপড় আছে ওগুলো হচ্ছে গিয়ে হুরে ইজিলি পাওয়া যায়। টাকা বেশি কম এটার দিকে না যেহেতু জিনিসটা ভালো মানসম্মত, এই কারণেই আমরা গুরুত্ব দিই। রেগুলার ওয়্যার যেসব ওসব অথবা কোয়ার্ডস আমি আগেও কিনেছি। বিদেশি পোশাকের আগ্রাসন থেকে দেশীয় পোশাক শিল্পকে রক্ষার স্বপ্ন দেখতেন যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল। তার দেখানো পথেই হাঁটছেন যোগ্য উত্তরসূরিরা। আজকে আমার মেয়ে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে হুরের
যে চমক দেখিয়েছে বাংলাদেশে এত সুন্দর একটি ফ্যাক্টরি হুর, যে হুর পাকিস্তানকে, যে পাকিস্তানের আমাদের বাংলাদেশি লোকেরা পাকিস্তান থেকে কাপড় এনে এদেশে অনেক কিছু তারা সুনাম করেছে, পড়েছে এত পাকিস্তানে, কিন্তু আজ পাকিস্তান আর যেতে হয় না। সকল শ্রেণী পেশার মানুষের কথা মাথায় রেখে সাধ্যের মধ্যে উন্নত মানের কাপড়ের নিশ্চয়তা দেয় হুর, তাই প্রতিনিয়তই বাড়ছে এর জনপ্রিয়তা। শুরু থেকেই আমার একটা টার্গেট ছিল যে আমি প্রফিট বেশি করব না, আমি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করব না। আমার প্রফিট কম হোক, বাট আমার কোয়ালিটিটা হতে হবে নাম্বার 1। অতি শীঘ্রই আমরা হুরের প্রোডাক্ট এক্সপোর্ট করতে যাচ্ছি এবং আমি এটা কনফিডেন্টলি বলতে পারি যারা একবার হুর কিনে তারা হুরের রেগুলার কাস্টমার হয়ে যায়। নারীদের পোশাকের পাশাপাশি হুর ফ্যাশনে যুক্ত হয়েছে ছেলেদেরও নানা পোশাক। মানুষের প্রত্যাশা পূরণে বাড়ছে হুর ফ্যাশনের পরিধি। এটার আউটলেট পুরো দেশেই ছড়িয়ে যাবে, যেটা আপনারা জানেন যে এটা অনেকই জনপ্রিয়। তো ইনশাআল্লাহ আশা করছি আর কিছুদিনের পরে আপনারা প্রত্যেকটি অঞ্চলে করে এক একটি হুরের আউটলেট পাবেন। বিদেশি পণ্যের চেয়েও গুণে ও মানে ভালো, আবার সাশ্রয়ীও, তাই হুর ফ্যাশন সকল মানুষের পছন্দের শীর্ষে। ওদের প্রোডাক্ট আমার খুবই ভালো লাগে, ইটস বিকজ ওদের কাপড়টা খুব কমফোর্টেবল। আমরা যে লন বলি পাকিস্তানি লন, সেটার থেকে আমি দেখেছি যে এই লনটা বেশি টিকসই এবং দামেও রিজনেবল, প্লাস অনেক ডিজাইন আছে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে ওদের এই প্রোডাক্টটা 4 বছরেই যে পরিমাণ ভালো রান করছে, সামনে আশা করছি আরও মানুষের কাছে পৌঁছে যাবে। বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার যমুনা ফিউচার পার্কে ব্র্যান্ডটির ফ্ল্যাগশিপ আউটলেটে চলে দিনব্যাপী নানা আয়োজন। সীমিত সময়ের জন্য দেয়া হয় 50% পর্যন্ত মূল্য ছাড়। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পরিচালক মার্কেটিং সেলস অ্যান্ড অপারেশন ডক্টর মোহাম্মদ আলমগীর আলম এবং হুরের অপারেশন হেড মেহমুদ গুঞ্জাল। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ। প্রবাসে বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন প্রবাসে বাংলাদেশ। অস্ট্রিয়ার ভিয়েনায় মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ঘোষণা করা হয়েছে সমিতির নতুন কমিটি। মোহাম্মদ মনির হোসেনকে সভাপতি ও শাহিন হোসেনকে সাধারণ সম্পাদক করে আগামী 1 বছরের জন্য ঘোষণা করা হয়। 11 সদস্য বিশিষ্ট এই কমিটি বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি নয়ন হোসেন। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক দীপ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল। বিশেষ এ সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, মুরাদ কুরাইশি, আশিক, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান সহ অনেকে। এ সময় নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে এক নৈশভোজের আয়োজন করে সংগঠনটি। দিন যত গড়াচ্ছে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি আরও প্রকট হচ্ছে। এতদিন বনে জঙ্গলে অযত্নে বেড়ে ওঠা আগাছা খেয়ে বেঁচে থাকলেও এখন আর তাও পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে কাঁটাযুক্ত ক্যাকটাস খেয়ে ক্ষুধা নিবারণ করছেন অবরুদ্ধ উপত্যকার বাসিন্দারা। এমন অবস্থায় গাজায় মানবিক সংকট আরও বাড়তে পারে উদ্বেগ জাতিসংঘের। পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান সংস্থাটির। যুদ্ধবিধ্বস্ত গাজায় যারা মারা গেছেন তারা যেন বেঁচেই গেছেন, কারণ যারা প্রাণে রক্ষা পেয়েছেন তাদের প্রতিনিয়তই খাবারের জন্য লড়াই করতে হচ্ছে, টিকে থাকার জন্য খেয়ে শেষ জঙ্গলের আগাছাও। 2 শিশুকে নিয়ে ওয়াদ্দেয়া পরিবার এখন ক্ষুধার জ্বালা নিবারণ করছেন কাঁটাযুক্ত ক্যাকটাস খেয়ে। এরপর কিভাবে চলবে তা জানা নেই কারো। এভাবেই পশুর মতো দিন কাটছে গাজাবাসীর। এমন অবস্থা শুধু ওয়াদ্দেয়া পরিবারেরই নয়, পুরো গাজা জুড়েই ক্ষুধার জ্বালা মেটাতে এমন নানা অখাদ্য খাচ্ছেন অসহায় মানুষগুলো। মিটছে না প্রয়োজনীয় পুষ্টির যোগান। ভয়াবহ দুর্ভিক্ষের মধ্যে আছি আমরা, খাওয়ার কিছুই নেই। কিছুদিন আগেও মালো নামের এক আগাছা খেয়েছি, কিন্তু এখন তাও নেই। বাধ্য হয়ে কাঁটাযুক্ত ক্যাকটাসই খাচ্ছি। ছোট্ট শিশুরাও খাচ্ছে বিষাদ এই উদ্ভিদ, অথচ এই বয়সে তাদের দুধ, ডিম, মাংসের মতো পুষ্টিকর খাবার প্রয়োজন। খাবারের অভাবে আমার সদ্য জন্ম নেওয়া শিশুটা রক্ত শূন্যতায় ভুগছে। ক্ষুধা নিবারণে আমি প্রতিবেলায় ক্যাকটাস খাচ্ছি, যে কারণে ওকে দুধও খাওয়াতে পারি না। কাঁটাযুক্ত হওয়ায় এই উদ্ভিদ আগে ব্যবহার হতো বেড়া দেওয়ার কাজে, কিন্তু খাবারের অভাবে এখন সেই গাছই হয়ে উঠেছে উপত্যকার মানুষের প্রধান খাদ্য। তাদের শঙ্কা আর কিছুদিন পর পাওয়া যাবে না স্বাদহীন এই উদ্ভিদও।
এখন তাও ক্যাকটাস পাওয়া যাচ্ছে, সপ্তাহ না ঘুরতে তাও ফুরিয়ে যাবে। তখন কি হবে? না খেয়ে মারা পড়বো সবাই। সেই ভয়ে এখনই যতটুকু পারছি সংগ্রহ করে রাখছি। ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই দুর্ভিক্ষ চলছে গাজায়। তবে গেল 1 মাস একেবারেই খাদ্যের জোগান নেই অঞ্চলটিতে। এমন পরিস্থিতিতে গাজায় মানবিক সংকট আরও বাড়বে সতর্কবার্তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের। খাবারের অভাবে লাখ লাখ মানুষের মৃত্যু ঠেকাতে বিশ্ব নেতাদের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান সংস্থাটির। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।